হাই এভরিওয়ান, আজকে আমরা মাধ্যমিকের আলো অধ্যায়টা দিয়ে আমাদের এই চ্যানেলের প্রথম ভিডিও শুরু করব। তো তোমরা সবাই হয়তো আমাকে চেনো না, যারা চেনো না, আমার নাম সুশান্ত পাল। আমি বেশ ক বছর ধরে টিউশন পড়াচ্ছি। তো আজকে আমরা ক্লাস 10-এর আলো চ্যাপ্টারটা শুরু করতে চলেছি, ঠিক আছে? তো প্রথমত, আলো কি জিনিস? আলো হচ্ছে এক প্রকার শক্তি, যেটা কোনো বস্তুতে গিয়ে যখন পড়ে তখন ওটাকে আমরা দেখতে পাই, আমাদের চোখে দেখতে সাহায্য করে, এমন এক প্রকার শক্তি হচ্ছে আলো। তো ক্লাস 10-এ আলো জানার আগে আলোর একটা ধর্ম বা দুটো ধর্ম তোমরা 7-8 থেকে পড়ে এসছো। যেমন আলো সরল রেখায় চলে সর্বদা, আলোর প্রতিফলন হয়, প্রতিসরণ হয়। তো আজকে আমরা প্রতিফলনটা পড়ব, আর দর্পণের ক্ষেত্রে প্রতিফলন কিভাবে হয় সেটা দেখব। প্রথমত, প্রতিফলন জিনিসটা কি সেটা একটু হালকা বলে নিই। প্রতিফলন হচ্ছে আলো যখনই একটা মাধ্যম থেকে যেতে যেতে অপর একটি অস্বচ্ছ মাধ্যমের উপরে পড়ে, তখন আলো আবার আগের মাধ্যমে ফিরে আসে। আশা করি ছোটবেলায় স্বচ্ছ, অস্বচ্ছ, ঈষৎ স্বচ্ছ এই সমস্ত মাধ্যম জানা আছে। স্বচ্ছ মানে যে মাধ্যমের ভেতর দিয়ে আলো চলে যায়, মানে আলো যার গায়ে পড়লে ছায়া দেখতে পাবা না, তাহলে বুঝে যাবা যে ওটা হচ্ছে স্বচ্ছ মাধ্যম। আলো যদি কোনো বস্তুর গায়ে গিয়ে পড়লে পেছনে ছায়া দেখতে পাচ্ছ, তার মানে আলো যেতে পারেনি, তাহলে ওটা অস্বচ্ছ মাধ্যম। আর যদি পুরোপুরি না, কিছুটা আলো যেতে পারছে, তাহলে ঈষৎ স্বচ্ছ মাধ্যম, যেমন তৈলাক্ত কাগজ হয়। এবার তো এক্ষেত্রে প্রতিফলন কখন হবে? যখনই আলো কোনো বস্তুর উপরে গিয়ে পড়বে এক মাধ্যম থেকে গিয়ে, যেই বস্তুটা একটা অস্বচ্ছ মাধ্যম, তাহলে ওই বস্তু থেকে আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসবে। এটাকে আমরা এইভাবে দেখাই যে এটা এটা একটা তল এভাবে আছে, সাইড থেকে দেখতে একটা দাগ লাগবে। এই তলটা, নিচের অংশটাকে আমরা এভাবে দাগ দিব, তাহলে বোঝানো যাবে যে এই দিক থেকে আলো এসে পড়ে এই দিকে চলে যাবে, এর পেছনে যেতে পারবে না। তো সেই জন্যই দাগটা দিতে হবে। যে তলে প্রতিফলন হয় তাকে আমরা বলি প্রতিফলক। তো আলোর রশ্মি একটা নিলাম, এটা এখানে এসে পড়লো, যেটা এসে পড়লো তাকে আমরা বলি কি? আপতিত রশ্মি। যেখানে এসে পড়লো ওই বিন্দুটাকে বলে আপতন বিন্দু। তারপরে আলোক রশ্মি আবার আগের মাধ্যমে পুনরায় ফিরে চলে গেল। এই ঘটনাটাকে বলে হচ্ছে আলোর প্রতিফলন। আর এই রশ্মিটাকে আমরা নাম দিছি প্রতিফলিত, তীর চিহ্ন দিয়ে সব বোঝানো হচ্ছে। এই যে বিন্দুতে আলো এসে পড়ছিল সেই বিন্দুতে একটা কাল্পনিক রেখা টানবো, যেটা বাস্তবে নেই, কিন্তু আমরা নিজেরা আবিষ্কার করছি এটাকে বানিয়ে, যাতে এটা দিয়ে আলোর বিভিন্ন ধর্মগুলোকে বা ঘটনাটাকে ব্যাখ্যা করা যায় ঠিকভাবে। এই যে যে বিন্দুতে আলো এসে পড়ছিল, যে তলের উপরে এসে পড়ছে তার উপরে একটা 90 ডিগ্রিতে রেখা টেনে দিলাম, তো এটাকে আমরা বলি অভিলম্ব। আর সমস্ত কোণ এখান থেকেই মাপা হবে। তার মানে এখান থেকে কোণ মাপা শুরু করলে এটা 0, এখান থেকে এত দূর অব্দি এটা 90, কিন্তু আমরা কোণটাই এখান থেকে মাপছি, তাহলে এটাকেই 0 ডিগ্রি বলবো। 0 ডিগ্রি থেকে এদিকে যাচ্ছি না এদিকে, সেই হিসাবে কত ডিগ্রি হচ্ছে সেটাকে আমরা বলবো। তো আপতিত রশ্মি অভিলম্ব, এর মাঝখানে যে কোণটা এখান থেকে মাপা চালু, এটাকে বলবো আপতন কোণ। ইংরেজিতে আই দিয়ে লেখা হয় ছোট হাতের। আর অভিলম্বের সাথে প্রতিফলিত রশ্মি যে কোণটা করছে ওটাকে বলে প্রতিফলন কোণ, ছোট হাতের আর দিয়ে সেটাকে আমরা চিহ্নিত করি। তো আলোর প্রতিফলন যখন হয়, তোমরা ছোট ক্লাসেও পড়ছো যে এর ক্ষেত্রে দুটো নিয়ম আলো মেনে চলে। প্রথম নিয়মটা, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে অভিলম্ব, তিনটি একই সমতলে থাকবে। মানে এটা এরকম, যদি একটা লেজার লাইট নেই, সেই লেজার লাইটটা এভাবে বোর্ডের তল বরাবর এখান থেকে ফেলি, আর এখানে একটা আয়না রাখা থাকে, তাহলে এই ঘরটা যদি অন্ধকার হয় তাহলে আলোক রশ্মিটা এভাবে এসে পড়বে, প্রতিফলন হওয়ার পর বোর্ডের তল দিয়েই চলে যাবে। কখনো আলোক রশ্মিটা এখান থেকে প্রতিফলন হয়ে অন্য কোনো দিকে যাবে না। তো সেই কারণে বলা হয় আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে অভিলম্ব, তিনটি একই সমতলে থাকবে। এটা হচ্ছে প্রথম নিয়ম প্রতিফলনের। দ্বিতীয় নিয়ম, যেখানে খুশি প্রতিফলন হোক না কেন, যেখানে তোমার যদি নাও মনে হয়, তবুও এই নিয়মটা হবেই হবে, আপতন কোণ আর প্রতিফলন কোণ এই দুটো সর্বদা সমান হবে, অলওয়েজ। যদি এটা 30 ডিগ্রি হয় তাহলে এটাও 30 ডিগ্রিই হবে, যা হবে তাই। আর কোনটা এখান থেকে মাপা শুরু করব, তার মানে কোনো আলোক রশ্মি যদি সোজা এভাবে এসে এখানে পড়ে, তাহলে লম্বভাবে এসে পড়ছে তাকে বলবো। কিন্তু আমরা জানি লম্ব মানে তো 90 ডিগ্রি বলি, সেটা বলবো না, কারণ কোনটাই এখান থেকে মাপা চালু হয়। সেই কারণে এই বরাবর যদি কোনো আলোক রশ্মি এসে পড়ে তাহলে বলবো 0 ডিগ্রি কোণে পড়ছে। আর 0 ডিগ্রিতে পড়লে
প্রতিফলনের নিয়ম অনুযায়ী তো যত কোণে পড়বে তত কোণেই ফেরত যাবে, তাহলে 0 ডিগ্রিতেই ফেরত যাবে, মানে এই রাস্তা দিয়ে ফেরত চলে যাবে। ব্যাস, এই ছিল বেসিক প্রতিফলন, যেটা ছোট ক্লাসেই তোমাদের জানা আছে। এবার আমরা এই প্রতিফলনকে কাজে লাগাবো দর্পণের ক্ষেত্রে। বাড়িতে যেটাকে তোমরা আয়না বলো, আয়নারই আরেকটা নাম হচ্ছে দর্পণ। বিজ্ঞানে একটু ভালো ভাষায় এটাকে দর্পণ বলা হয়। তো যেমন বাড়িতে সবার কাছে আছে স্টিলের চামচ, তো আছেই, বইতেও দেখবে তোমাদের কোনো না কোনো বই এরকম ছবি আছে। তো স্টিলের চামচ, চামচটাকে দেখতে তো এরকমই, আমার হাতটা যেমন আছে এরকমই লাগে। তো স্টিলের চামচের এই সাইডটা, এদিকে আমরা কোনো খাবার নিয়ে খাই, তো যে সাইডটা গর্তের মতো দেখতে, সেই সাইডেও যদি তুমি তোমার মুখটাকে একটু কাছে নিয়ে গিয়ে ধরো, তাহলে দেখবা চামচের মধ্যে নিজের ছবিটা দেখা যাচ্ছে। আবার পেছনের অংশটা যদি পরিষ্কার থাকে চামচটা, তাহলে পেছনের অংশ থেকেও তোমরা দেখবে নিজের ছবি দেখা যাচ্ছে। তো এইটাকেই আমরা দর্পণ বলি, যেখানে আলোক রশ্মি প্রতিফলন হয়ে প্রতিবিম্ব তৈরি করছে। তো এবার এক্ষেত্রে যদি আমরা খালের দিকটাকে নিয়ে কাজ করি, যে দিক থেকে খাল লাগছে, তাহলে ওটাকে বলবো অবতল দর্পণ। আর যদি উঁচু দিকটাকে নিয়ে কাজ করি, তাহলে বলবো ওটাকে উত্তল দর্পণ। এবার এই যে চামচের এই অংশটা, ভালো মতো ভাবলে এটা একটা গোলকের অংশ। ইমাজিন করে দেখো যে এই চামচটা, মনে করো একটা গোলক, যেমন হচ্ছে ফুটবল, ফুটবলের উপর থেকে কোনো একটা অংশ কেটে বের করে নিলাম, তাহলে বের করে নিলে এইভাবে দেখতে লাগবে, এটা একটা তল। এবার এটাকে যদি এভাবে তোমার সামনে রাখি, এটা তল হলেও সাইড থেকে দেখলে তোমাকে একটা বাঁকা দাগের মতো খালি দেখাবে, গোটা তলটাকে বোঝা যাবে না, সাইড থেকে একটা দাগ লাগবে। তো এইভাবে করে যদি আমরা আঁকাই, তাহলে তলটা তো এভাবে আছে, কিন্তু সাইড থেকে একটা দাগ লাগছে। এবার এই দিকটা ইউজ করছি না, এই দিকটা, সেটা বোঝানোর জন্য আমাদেরকে এরকম দাগ করে দিতে হবে। এটার মানে বোঝাচ্ছে এর পেছনের দিকটা পালিশ করা আছে, মানে আলো ওই দিকে যেতে পারবে না। তাহলে এই দিক থেকে আলো এসে পড়বে, তাহলে এই দিকটা কি, খালের দিকটা দিয়ে ব্যবহার করলাম, তাহলে এটা অবতল দর্পণ। আর যদি উঁচু সাইডটা ব্যবহার করি, তাহলে এই দিকটাকে আমরা পালিশ করে দেব, তার মানে এটা উত্তল দর্পণ হিসেবে কাজ করছে। এটা অবতল, এটা হচ্ছে উত্তল দর্পণ। ঠিক আছে, দুই দর্পণই কোনো না কোনো গোলকের পার্ট, বোঝাতে পারছি তো? চামচটা একটা গোলকের পার্ট, একটা ফুটবলের গোটা গোলকটাকে ভাবো ফুটবল, ওই ফুটবলের একটা অংশ হচ্ছে এই চামচটা, ওরকম। তো এই যে চামচটা সাইড থেকে দেখতে বেঁকা দাগ লাগবে, তো এটা একটা গোলকের পার্ট, সেই গোলকটা এরকম কিছু হবে। দেখে বোর্ডের মধ্যে তো মনে হচ্ছে এটা একটা বৃত্ত, কিন্তু তোমাকে কল্পনা করতে হবে এটা একটা গোলক, সাইড থেকে দেখা হচ্ছে। তাই তাহলে চামচটা এই দর্পণটা অবতল হোক আর উত্তল হোক, দুজনেই কোনো না কোনো গোলকের একটা অংশ। যে গোলকের অংশ, সেই গোলকের নিশ্চয়ই কেন্দ্র থাকবে। বৃত্ত আর গোলকের কিছু কিছু জিনিস সেম আছে, তো বৃত্ত আর গোলকের দুজনের ক্ষেত্রেই তাদের একটা কেন্দ্র থাকে। দর্পণের ক্ষেত্রে ওটাকে আমরা নাম দিব বক্রতা কেন্দ্র, সেটাকে সি দিয়ে চিহ্নিত করা হয়, বড় হাতের। তাহলে বড় হাতের সি দিয়ে আমরা বোঝাবো বক্রতা কেন্দ্র। কাকে বলে? এটা কি, গোলীয় দর্পণটা যে গোলকের অংশ, তার যে কেন্দ্র, সেটাকে বলে বক্রতা কেন্দ্র। এর ক্ষেত্রেও তাই হবে, এখানে বক্রতা কেন্দ্র। এরপরে এই যে আসলে তো দর্পণটা এইটুকুই ছিল, এটা তো বোঝানোর জন্য আমরা করলাম যে এটা একটা গোলকের পার্ট, সেটা বোঝাতে। তো এই গোলীয় দর্পণের একদম যে মধ্যবিন্দুটা, মাঝখানের যে পয়েন্টটা, এটাকে আমরা নাম দিচ্ছি দর্পণের মেরু। ইংরেজিতে পোল বলা হয়, তাই মেরুকে আমরা পি দিয়ে লিখি। তো পি হচ্ছে দর্পণের মেরু। সমস্ত দূরত্ব আমরা এখান থেকেই মাপবো। দর্পণ কি করবে, সামনে কোনো বস্তু থাকলে তার থেকে আসা আলোটা দর্পণে পড়বে, প্রতিফলন হয়ে একটা ছবি তৈরি করবে, যেটাকে আমরা বলি প্রতিবিম্ব শুদ্ধ ভাষায়। তো ওই যে প্রতিবিম্বটা তৈরি করবে, বস্তুটা কত দূরে আছে সবকিছু আমরা এখান থেকেই মাপবো। তো এই মেরু হচ্ছে সেই পয়েন্টটা। তাহলে এই দর্পণের ক্ষেত্রে এই জায়গাটাতে মেরু হবে, যেটাকে পি দিয়ে লেখা হচ্ছে। এবার দর্পণের মেরু আর বক্রতা কেন্দ্র, এদের সংযোজক যদি একটা রেখা টেনে দাও, দুই দর্পণের ক্ষেত্রেই কি বললাম, দর্পণের মেরু আর বক্রতা কেন্দ্র, এর যে সংযোজক সরলরেখা, সেটাকে আমরা বলবো প্রধান অক্ষ। এক্ষেত্রে যেমন সিপি, সিপি হচ্ছে প্রধান অক্ষের কাজ করছে। এটা একটা কাল্পনিক রেখা, প্রধান অক্ষ, দুই দর্পণের ক্ষেত্রে হলো। এরপরে আর কি নাম আছে, কিছু কিছু নাম তোমাদেরকে জেনে নিতে হবে, তাছাড়া আমরা পরের অংশতে যেতে পারবো না। তো যেমন এই যে দর্পণটা, এই দর্পণের দুই যে প্রান্ত, এই প্রান্তটাকে যদি আমরা একটা সরল রেখা দিয়ে যুক্ত করে দেই, গোলীয় দর্পণটার দুই যে প্রান্ত, ওই প্রান্তটাকে যদি একটা রেখা দিয়ে যুক্ত করি, তাহলে এই রেখাটার যে দৈর্ঘ্য, যদি এখানে M1 এখানে M2 নাম দেওয়া হয়, আশা করি দেখতে পাওয়া যাচ্ছে,
M1 M2 এই যে রেখাটার দৈর্ঘ্য, এটাকে আমরা নাম দিচ্ছি রৈখিক উন্মেষ। যেহেতু এটা একটা রেখা, তাই রৈখিক উন্মেষ, ইংরেজিতে অ্যাপারচার বলা হয়। আর এই যে দর্পণের দুটো প্রান্ত, এটা এর ক্ষেত্রেও তাই, এই দুটো বিন্দু যুক্ত করলে যে রেখাটা, সেটা রৈখিক উন্মেষ। একটা দিয়ে বলছি, দুটোর ক্ষেত্রেই একই কাজ হবে। যে কোনো গোলীয় দর্পণের যে প্রান্ত, ওই প্রান্ত দুটোকে যদি বক্রতা কেন্দ্রের সাথে যুক্ত করে দেই, তাহলে একটা কোণ তৈরি হচ্ছে মাঝখানে। এই যে একটা কোণ পাওয়া গেল, এটাকে আমরা নাম দিচ্ছি কৌণিক উন্মেষ। এই কোণটাকে বইয়ের মধ্যে সব এগুলা পেয়ে যাবে, কৌণিক উন্মেষ। গোলীয় দর্পণের প্রান্ত বিন্দুটাকে যদি বক্রতা কেন্দ্রের সাথে যুক্ত করি, তাহলে যে কোণ উৎপন্ন হলো, এটা হচ্ছে কৌণিক। এর ক্ষেত্রেও তাই, যুক্ত করলে দেখানো যাবে। আর গোলীয় দর্পণের প্রান্ত বিন্দু দুটোকে যদি আমরা যুক্ত করে দেই, তাহলে যে সরল রেখাটা পাবো, সেটা হবে রৈখিক উন্মেষ। ঠিক আছে? আমরা সাধারণত যে দর্পণগুলো নিয়ে পরে আলোচনা করব, সেগুলো সব এই কৌণিক উন্মেষের মান 10 ডিগ্রির থেকে কম হবে। কেন? কারণ দেখা গেছে দর্পণটা যদি বেশি বড় হয়, তাহলে দর্পণের এই বাঁকা ভাবের জন্য আলোক রশ্মিগুলো সব ছবিটা যেখানে তৈরি করে, সেটা ছবিটা অতটা স্পষ্ট হয় না। তার জন্য ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ ব্যবহার করা বেটার। একটা ত্রুটি আছে যেটা পরে থাকে, গোলকা প্রেরণ ত্রুটি। তো ওই ত্রুটিটা হওয়ার কারণেই এই গোলক ভাবটার জন্য। তো এই গোলক ভাব মানে বক্রতাটা যত কম হবে, দেখা গেছে এই ত্রুটিটা তত কম হয়, ছবিটা তত পরিষ্কার আসে। সেই কারণে আমরা যে দর্পণ ব্যবহার করব, সেটা হবে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ। ক্ষুদ্র উন্মেষটা খুব ছোট থাকবে। তো উন্মেষ কখন ছোট হবে? যখন এটা কমে যাবে। এটা যদি কমে যায়, তাহলে মাঝখানে এই কোণের মানটাও তো কমে যাবে। তো কোণের মানটা 10 ডিগ্রি অপেক্ষা যদি কম হয়, এরকম দর্পণকে আমরা বলবো ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ। এটা যেন মনে থাকে। ব্যাস, দর্পণের এই নামগুলো। আর একটা স্পেশাল নাম আছে পয়েন্টের, ফোকাস। তাহলে এটা ছিল অবতল দর্পণ। দর্পণের বক্রতা কেন্দ্র, মেরু, এদের সংযোজক রেখা কে ছিল? ওটা ছিল প্রধান অক্ষ। বক্রতা কেন্দ্র, মেরু, এদের দুজনের একদম মাঝখানে যে বিন্দুটা, ওটাকে আমরা নাম দিচ্ছি ফোকাস। কেন বলা হয় ফোকাস, একটু পরেই বলছি। এর ক্ষেত্রেও তাই, এই জায়গার বিন্দুটাকে ফোকাস, ওই জন্য বড় হাতের এফ। বিন্দুগুলোর নাম সবসময় বড় হাতের অক্ষর দিয়ে লেখা হয়। তো এই এফ বিন্দুটাকে আমরা বলি ফোকাস। এটাও একটা ইম্পর্টেন্ট বিন্দু। ভালো করে বললে মুখ্য ফোকাস বলে, সংক্ষেপে শুধু ফোকাস বলা হয়। নেক্সট, যেহেতু এটা মধ্যবিন্দু, তার কারণে এদের মধ্যে যে দূরত্বটা হবে, তার অর্ধেক হবে এই দূরত্বটা নিশ্চয়। তো সেই কারণে যে কোনো গোলীয় দর্পণের যেটা বক্রতা কেন্দ্র, কেন্দ্র থেকে দর্পণ অবধি যে দূরত্বটা, সি থেকে পি পর্যন্ত যে দূরত্বটা, এটাকে আমরা নাম দিব বক্রতা ব্যাসার্ধ। বৃত্ত বা গোলক দুজনের ক্ষেত্রে ব্যাসার্ধ হয়, জানা আছে। কেন্দ্র থেকে ওই বৃত্ত বা গোলকের গা অবধি যদি আমরা যাই, বৃত্তের বা গোলকের উপরে যদি একটা বিন্দু অবধি আমরা যাই কেন্দ্র থেকে, তাহলে ওটা তো ব্যাসার্ধই হয়। তো এই ক্ষেত্রে আমরা বক্রতা কেন্দ্র নাম ছিল কেন্দ্রটার, তাহলে ব্যাসার্ধটার নাম রাখা হয়েছে বক্রতা ব্যাসার্ধ, যেটাকে আমরা ছোট হাতের আর অক্ষর দিয়ে চেনানো হয়। সি থেকে পি পর্যন্ত যে দূরত্ব, সি থেকে M1ও বলতে পারো, M2ও বলতে পারো, সবই বক্রতা ব্যাসার্ধ। ওর ক্ষেত্রেও তাই। আর এই বক্রতা ব্যাসার্ধের একদম মাঝখানে যেহেতু এ আছে, তো ফোকাস অবধি যে দূরত্ব, আমরা বলছিলাম দূরত্ব সবসময় মেরু থেকে মাপবো, প্রথমেই বলে নিছি। তো মেরু থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্ব, তো ওর নাম হবে তাহলে ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য। ওটাকে আমরা ছোট হাতের আর দিয়ে, এফ দিয়ে লিখি। এফ হচ্ছে ফোকাস দৈর্ঘ্য বোঝানো হয়। এফ দিয়ে, ছোট হাতের এফ দিয়ে ফোকাস দৈর্ঘ্য। এই যে দৈর্ঘ্যটা, এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। এর ক্ষেত্রেও এই যে দৈর্ঘ্যটা। ঠিক আছে? তো এই নামগুলো জানলেই হবে। এরপরে এবার আমরা দেখব যে আসলে ফোকাস বিন্দুটার তাৎপর্য কি, জিনিসটা কি। দেখা গেছে কোনো অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল যদি কোনো রশ্মি এসে পড়ে, প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মি অবতল দর্পণের গায়ে এসে যদি পড়ে, তো দর্পণ কি করবে? ওটাকে প্রতিফলন করবে। কিন্তু অবতল দর্পণ সর্বদাই ওটাকে এই বিন্দুটা দিয়েই পাঠাবে প্রতিফলনের পর। যদি নিচ দিয়ে কোনো রশ্মি আঁকো, তাহলে ওটাও প্রতিফলনের পর এই বিন্দুটা দিয়েই যাবে। এটাকেই বলে ফোকাস। কাকে বলে কি? অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি
দর্পণে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় বা বিন্দুটিতে মিলিত হয়, এই বিন্দুটাকে বলে অবতল দর্পণের মুখ্য ফোকাস, সংক্ষেপে ফোকাস। উত্তল দর্পণের ক্ষেত্রে একটু আলাদা। উত্তল দর্পণের যদি প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি এসে পড়ে, এবার যেহেতু এটা আয়না, এ তো প্রতিফলন করে সামনে পাঠাবে রশ্মি। প্রতিফলনে কি ছিল, রশ্মি যে মাধ্যম থেকে এসে পড়ে সেই মাধ্যমেই ফেরত যায়, তার মানে রশ্মি কখনো ভেতরে যাবে না দর্পণের। সেই কারণে এ কি করবে, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিকে এমন একদিকে প্রতিফলিত করবে যে এখানে যদি কেউ চোখ রেখে দেখে, এটা একটা চোখ, চোখ রেখে যদি রশ্মিটাকে দেখে, সে ভাববে রশ্মিটা এই ফোকাস থেকে আসছে। একটু বুঝে নিও। উত্তল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি যদি দর্পণে এসে পড়ে, হয়তো এটার জন্য বুঝতে অসুবিধা হচ্ছে, উত্তল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি যদি দর্পণের গায়ে এসে পড়ে, তাহলে দর্পণ ওটাকে এমন দিকে প্রতিফলিত করবে যে মনে হবে যেন ফোকাস থেকে আসছে সেটা। যদি এদিক দিয়ে আঁকাই, তাহলে আবার প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি কি করবা, ফোকাস থেকে একটা ডট ডট দিয়ে যুক্ত করো, ডট ডট মানে ওইদিকে রশ্মিটা যায়নি, এটা বোঝানো হচ্ছে। তো এখান থেকে প্রতিফলিত হয়ে এইদিকে চলে আসবে। তাহলে এখানে যদি কেউ চোখ রেখে দেখে, সে ভাববে এই রশ্মি, কারণ ওই যে আলোর প্রথম ধর্ম বললাম যে আলো সরল রেখায় যায়, তাহলে এ তো বুঝতে পারবে না চোখ রেখে যে এইভাবে আলোটা এভাবে আসছে, এর মনে হবে রশ্মিটা এখান থেকে আসছে। তাহলে এটাই হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে। তাহলে কাকে বলে হবে, যদি উত্তল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি দর্পণের উপর এসে পড়ে, তাহলে দর্পণ তাকে এমন দিকে প্রতিফলিত করবে যে দেখে মনে হবে যেন দর্পণের পেছনে প্রধান অক্ষের উপর একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে বা আসছে বলে মনে হবে, সেই বিন্দুটাকেই আমরা বলবো উত্তল দর্পণের মুখ্য ফোকাস। আর অবতলের ক্ষেত্রে তো প্রথমে বললামই, ব্যাস এই। এবার যে কোনো দর্পণের একটাই ফোকাস থাকে, মুখ্য ফোকাস একটাই হয়। কেন একটা হয়, কারণ দর্পণ একটা গোলকের অংশ, একটা গোলকের একটাই কেন্দ্র হবে, আর তার মাঝখানের বিন্দুও তো একটাই হবে, তাহলে ফোকাসও একটাই হবে, স্বাভাবিক। তো মুখ্য ফোকাস দর্পণের সর্বদা একটা হয়। লেন্সের ক্ষেত্রে দুটো হয়, ওটা পরে যখন বলবো তখন আসবে। আচ্ছা, এই হলো দর্পণের আলোচনা। এরপরে কি ছিল, যদি এটা ছিল অবতল দর্পণ, অবতল দর্পণের ক্ষেত্রেও সেম, এটা প্রধান অক্ষ ছিল, এটা ছিল ধরলাম ফোকাস, এইরকম জায়গায় ডবল দূরত্বে থাকবে বক্রতা কেন্দ্র, আর এরকম জায়গায় থাকবে মেরু। আচ্ছা, এবার যদি এই ফোকাস দিয়ে, দুই দর্পণেরই ফোকাস দিয়ে গেছে একটা তলকে কল্পনা করো, যে তলটা প্রধান অক্ষের সাথে লম্বভাবে অবস্থিত, আর ফোকাস বিন্দু দিয়ে গেছে, মানে এভাবে করে একটা তল কল্পনা করো, এখানেও এখানেও এমন কোন তল যেটা প্রধান অক্ষের সাথে লম্বভাবে অবস্থিত আর ফোকাস বিন্দু দিয়ে গেছে, এইভাবে আছে তলটা। তো এটা তো একটা দাগ মনে হচ্ছে আবারও, কেন, কারণ তলটা তো এরকম আছে, তো এটা সাইড থেকে দেখলে তো একটা দাগ লাগবে। তো ইমাজিন করে নাও একটু 3Dটা, তাহলে এই তলটাকে আমরা বলবো ফোকাস তল, এখানেও সেটাই হবে, এটাকে আমরা বলবো ফোকাস তল। আর একটা তলের উপরে তো অসংখ্য বিন্দু আছে, ওই প্রতিটা বিন্দুই এক একটা ফোকাস, কিন্তু ওগুলো মুখ্য ফোকাস না। মুখ্য ফোকাস খালি একটাই, যেটা প্রধান অক্ষের উপরে আছে, ওটা বাদে এই তলের উপর যত বিন্দু সেগুলোকে আমরা বলবো গৌণ ফোকাস। কেন, আমরা বললাম প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি যদি এসে পড়ে, তাহলে অবতল দর্পণ ওটাকে ফোকাস দিয়ে পাঠায়, কিন্তু এমন কোন রশ্মি যদি এসে পড়ে যেটা প্রধান অক্ষের সাথে একটা কোণ তৈরি করে আসছে, তাহলে ওটা তো মুখ্য ফোকাস দিয়ে যাবে না, তাহলে ও কোন দিক দিয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরাল তো না, প্রধান অক্ষের সাথে একটা বাঁকা ভাবে, আনত ভাবে, বইয়ের মধ্যে ভাষাটা থাকবে হয়তো, তো আনত ভাবে কোনো আলোক রশ্মি যদি অবতল দর্পণের উপর এসে পড়ে, তাহলে ওটা প্রতিফলনের পর এই ফোকাস তলের উপর কোনো বিন্দু দিয়ে যাবে, ওই বিন্দুটাকেই আবার বলবো গৌণ ফোকাস। এরকমই অন্য কোনো আলোক রশ্মি নিলাম, তাহলে অন্য আলোক রশ্মিও প্রতিফলনের পর অন্য জায়গা দিয়ে যাবে, কিন্তু দেখো বারবার ফোকাস তলের উপর ভিন্ন ভিন্ন বিন্দু দিয়ে যাচ্ছে, এই বিন্দুগুলোকে বলবো গৌণ ফোকাস। তো যে কোনো দর্পণে গৌণ ফোকাস তাহলে কতগুলো, এই তলের মধ্যে অনেকগুলো বিন্দু আছে, সেই জন্য অসংখ্য গৌণ ফোকাস আছে, এটা আমাদের বলতে হবে। এখানেও তাই, একটা দিয়ে বলে দিলাম, এই নামগুলো জানলেই হবে। এরপরে দর্পণ দ্বারা কিভাবে হয়, দর্পণ দ্বারা রশ্মি চিত্র যে বানানো হয় তার নিয়মগুলো জানতে হবে। আর আরেকটা সম্পর্ক আমাদের প্রমাণ করতে হবে, যে এই যে দর্পণের বক্রতা কেন্দ্র থেকে এটা ছিল কি, বক্রতা ব্যাসার্ধ,
আর এটা ছিল হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। তো কি বলা হয়েছিল, এটার একদম মিডিলে তৈরি হয়েছে এটা, তার মানে কি এটা যদি 20 সেমি হয় এটা হবে 10 সেমি। তো এটাই আমরা প্রমাণ করে দেখাবো যে এই বক্রতা ব্যাসার্ধটা ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ, বা উল্টো ফোকাস দৈর্ঘ্যটা বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, এটা প্রমাণ করে দেখাবো, একবার অবতল দর্পণের ক্ষেত্রে, একবার উত্তল দর্পণের ক্ষেত্রে। তো যে কোনোটাই আসতে পারে, কখনো 2 নম্বর, কখনো 3 নম্বর হিসাবে স্কুলের পরীক্ষাগুলোয় ফাইনালেও আসতে পারে। প্রমাণটা দেখা যায়। তো প্রথমে প্রমাণ করছি অবতল দর্পণের ক্ষেত্রে r = 2f, বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে থাকে। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা একটা অবতল দর্পণ আঁকলাম। এটা তো কোনো দর্পণই না, না এটা অবতল না এটা উত্তল, যতক্ষণ না আমরা এই দাগটা দিচ্ছি। এবার যদি পেছনে দাগটা দেই তাহলে জানো যে এই ভেতরের যে খালের মতো অংশটা, এটাকে আমরা দর্পণ হিসেবে ব্যবহার করছি। আর এটা কোন দর্পণ? অবতল। প্রধান অক্ষ আঁকানো হলো, এটা ছিল মেরু, এখানে ধরলাম ফোকাস আছে, আর এর দ্বিগুণ যে দূরত্ব, মোটামুটি তোমরা নিজেরা করলে সঠিকভাবে স্কেল দিয়ে মাপ নিয়ে করবা, তাহলে একদম মিলে যাবে হিসাব। ঠিক আছে, তাহলে ধরলাম দূরে কোথাও বস্তু আছে। এখন এখানে বস্তুটা ইম্পর্টেন্ট না, আমরা খালি এই প্রমাণটাকে বোঝাতে চাই, বস্তু দিয়ে পরে কাজ করা হবে। তো দূরে কোথাও বস্তু আছে, খালি এটা মনে রাখতে হবে, দূর থেকে যদি কোনো আলোক রশ্মি আসে কোনো বস্তু থেকে, তাহলে ওটাকে ধরা হবে সমান্তরাল ভাবে এসে পড়ছে। তো ধরে নিলাম দূরে কোথাও বস্তু আছে, সেখান থেকে আলোক রশ্মি সমান্তরাল ভাবে এসে অবতল দর্পণের উপরে পড়লো। ও, দুটো অ্যাজাম্পশন আছে, ওটা আমি বলতে ভুলে গেছি, যে আমাদের নিয়ম কি ছিল, দর্পণ যদি বেশি বড় উন্মেষ হয় তাহলে ত্রুটি আসে, প্রথমে বলছিলাম, একবার পজ করে দেখে নাও। সেই কারণে আমাদের ক্ষেত্রে যে দর্পণটা নেওয়া হবে তা ক্ষুদ্র উন্মেষযুক্ত, এই দুটো কথা যেন মনে থাকে, দর্পণটার উন্মেষ নেওয়া হয়েছে ক্ষুদ্র। এছাড়া আরো একটা কথা বলতে ভুলে গেছি, কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের খুব কাছ দিয়ে, মনে করো রশ্মিটা এভাবে এসে দর্পণে পড়লো, তাহলে ওটাকে আমরা বলবো উপাক্ষীয় রশ্মি। আর কোনো আলোক রশ্মি যদি একদম ধার দিয়ে গিয়ে দর্পণের গায়ে পড়ে, যে এভাবে করে এসে পড়ছে, তাহলে এটাকে বলবো আমরা প্রান্তিক রশ্মি। ধার দিয়ে গিয়ে দর্পণের গায়ে পড়ছে, তাহলে প্রান্তিক, ওই রশ্মিগুলো নিয়ে আমরা কাজ করব না, আমরা করব খালি উপাক্ষীয়। উপাক্ষীয় মানে যে রশ্মিগুলো প্রধান অক্ষের খুব কাছ দিয়ে এসে দর্পণে পড়ছে, সেগুলোকে বলে উপাক্ষীয় রশ্মি। আর এই উপাক্ষীয় রশ্মি নিয়েই আমরা কাজ করব, আর প্লাস দর্পণটার উন্মেষ হবে ক্ষুদ্র। এই দুটো কন্ডিশন না নিলে কিন্তু হবে না, উপাক্ষীয় রশ্মি। ঠিক আছে, একবার দেখে নেই। তো উপাক্ষীয় রশ্মি নিয়ে কেন কাজ করব, আবারও একই জিনিস, যে ত্রুটি আসে আমাদের দর্পণে। ওই যে বললাম যে ছবিটা অস্পষ্ট আসে, তার একটা কারণ হচ্ছে দর্পণটার উন্মেষ যদি বড় হয় তার জন্যও ত্রুটি আসে। আবার দেখা গেছে ধারে যে রশ্মিগুলো এসে পড়ে ওরা সব ফোকাসে এসে মেলে না, একটু ছড়ায় ছিটায় মেলে, তার কারণেও ছবিটা ভালো আসে না। এই কারণে আমরা যে রশ্মি নিয়ে কাজ করব সেটা উপাক্ষীয়। আচ্ছা, এখানে মনে হচ্ছে দূরে আছে, কিন্তু বুঝে নিতে হবে এই রশ্মিটা খুব কাছ দিয়ে এসে পড়ছে, বোঝানোর জন্য একটু দূরে আঁকানো হচ্ছে, নাহলে দেখানো যাবে না। তাহলে এটা হচ্ছে একটা আলোক রশ্মি, যার আমরা নাম দিলাম এবি, তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছে রশ্মিটা কোন দিকে যাচ্ছে। এগুলো কিন্তু খুব জরুরি, নাহলে স্কুলের নাম্বার কেটে দেবে। এবি আলোক রশ্মি বি বিন্দুতে দর্পণের উপর এসে আপতিত হলো, তাহলে এবি আপতিত রশ্মি। বি বিন্দুতে প্রতিফলন, তো অবতল দর্পণ কি করে আমরা জানি, অবতল দর্পণ প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিকে ফোকাস বিন্দু দিয়ে পাঠিয়ে দেয়। ধরে নিলাম রশ্মিটার নাম দিলাম বিডি, বাস এটাই, এখানে নাম না দিলেও হতো। তো একটা রশ্মি এসে পড়লো প্রধান অক্ষের সমান্তরাল, অবতল দর্পণের নিয়ম কি, ওটা ফোকাস দিয়ে পাঠানো, তাই পাঠালো। আচ্ছা, এবার এটুকু মনে রাখতে হবে, তোমাদের ক্লাস 10-এ পরবর্তীতে লাস্টের দিকে একটা অঙ্কে চ্যাপ্টার আছে স্পর্শক সংক্রান্ত, সম্পাদ্য ছবি আঁকাতে হবে। তো বৃত্ত আর গোলকের এটা একটা মিল, দেখতে এটা বৃত্তও বোঝাবে, এটা গোলকও মনে হবে। যে কোনো বিন্দুতে একটা যদি স্পর্শক আঁকানো হয়, যখন ওখানে করবা স্পর্শক আঁকানো হয়, যে বিন্দুতে স্পর্শকটা টাচ করে ওটাকে বলে স্পর্শ বিন্দু। আর বৃত্ত গোলক দুজনেরই সেম এটা, যে স্পর্শ বিন্দুর সাথে যদি বৃত্তের ব্যাসার্ধটা যুক্ত করে দেই,
বৃত্ত বা গোলক দুজনেরই কেন্দ্র থেকে একটা রেখা যদি ওই স্পর্শবিন্দুতে যুক্ত করি, এটা সর্বদা 90 ডিগ্রি কোণ তৈরি করে। তো সেই কারণে আশা করি মনে আছে, এটাও তো একটা গোলকের অংশ। তাহলে গোলকের যে কোনো বিন্দুতে একটা রেখা যদি টানি যেটা বক্রতা কেন্দ্রে গিয়ে মিশছে, তো এখনই দেখালাম কেন্দ্র থেকে বৃত্ত বা গোলক যে কারোর ক্ষেত্রে কোনো রেখা যদি গিয়ে বৃত্তের গায়ে বা গোলকের গায়ে আমরা স্পর্শ করি, তাহলে ওই যে রেখাটা ওটা সর্বদা 90 ডিগ্রি তৈরি করে। তা আমাদের তো প্রতিফলনের নিয়ম কি ছিল? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর অভিলম্ব প্রয়োজন। তাহলে এই যে বি থেকে সি অব্দি লাইনটা আঁকা হলো ডট ডট দিয়ে, এটাই অভিলম্বের কাজ করছে। ঠিক আছে? তো যে কোনো বিন্দুতে যদি খালি মনে রাখলেই হবে যে বক্রতা কেন্দ্রের সাথে দর্পণের যে কোনো বিন্দু যদি যুক্ত করি, সেটাই একটা 90 ডিগ্রি, মানে এখানে একটা 90 ডিগ্রি কোণ তৈরি হয়ে যাচ্ছে। এমনকি সিপিটাও 90 ডিগ্রির কাজ করছে। আচ্ছা, তাহলে এটা অভিলম্ব, এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি। সবাই ক্লিয়ার? তাহলে আমরা জানি আপতিত রশ্মি আর অভিলম্ব থেকে কোণগুলো তৈরি করা হয়। বইয়ের সাথে হয়তো নামগুলো নাও মিলতে পারে, ওটা দেখে নিবা। আপতিত রশ্মি আর অভিলম্ব এর মাঝখানের কোণকে বলে আপতন কোণ, ওটাকে আমি আই দিয়ে লিখলাম। অভিলম্বের সাথে প্রতিফলিত রশ্মি এটাকে বলবো প্রতিফলন কোণ, এটাকে ছোট হাতের আর দিয়ে লেখা হয়। তাহলে আমি কি লিখলাম? কোণ এ বি সি আর সি বি এফ, এরা কি আপতন কোণ আর প্রতিফলন কোণ। আশা করি মনে আছে প্রতিফলনের 2 নম্বর নিয়ম, যে এরা দুজন সর্বদা সমান হয়। তাহলে আই আর আর যেহেতু সমান, তাহলে এই দুটো কোণ তো সমান। এবার মনে করে দেখো, আমি প্রথমেই বলছি এ বি একটা আলোক রশ্মি ছিল যেটা প্রধান অক্ষের সমান্তরাল। তার মানে এ বি যে রশ্মিটা ওটা সিপি ওর সাথে সমান্তরাল। আর ভালো করে দেখো বিসি যে লাইনটা বা সিবি, এটা ভেদকের কাজ করছে বা ছেদক। এ বি, এই যে এ বি রশ্মি, এ বি এইভাবে করে আছে হচ্ছে সিবি লাইনটা, আর এভাবে আছে সিপি। তাহলে এটার সাথে এটা প্রধান অক্ষের সমান্তরাল, আর এটা ভেদকের কাজ করছে। এই যে জেড তৈরি হলো, তাহলে এদেরকে কি বলে? একান্তর কোণ। একান্তর কোণ সর্বদা সমান হয় যদি সমান্তরাল রশ্মি হয়। তাহলে এই কোণটার সাথে এই কোণটা সেম হবে, এটাকেই তো এখানে আই লেখা আছে, তাহলে এই কোণটাও আই হবে। এই যে এই দুটো কোণ দুটো দাগ দিয়ে বোঝানো হলো, তাহলে এই দুটো কোণই আই হবে। তাহলে আমি এই কারণটা দিয়ে আমি বলতে পারি যে এ বি আর সিপি এরা যেহেতু সমান্তরাল, বিসি বা সিবি এই যেহেতু ভেদক, তাহলে কোণ এ বি সি, এই যে এ বি সি তার সাথে বি সি এফ, পিও বলা যাবে, তো তার সাথে সমান হবে কোণ বি সি এফ। কেন? কারণ এরা একান্তর কোণ। তাহলে একান্তর কোণ, এটা আই এটাও আই, হয়ে গেল, এটাই সমান সমান আই। এবার এই যে ত্রিভুজটা বি সি এফ, এই ত্রিভুজটার দিকে তাকাও, ত্রিভুজ বি সি এফ। এখনই যে প্রমাণটা করলাম সেটা থেকে কি বলতে পারি এই ত্রিভুজটার আই আর আর এই দুটো কোণ সমান। কেন? এমনিতেই তো আপতন আর প্রতিফলন কোণ সমান হয়, তাহলে আর আপতন কোণের সাথে আবার এটা সমান একান্তর কোণের জন্য দেখালাম। তাহলে এই ত্রিভুজের এই দুটো কোণ সমান। তাহলে ত্রিভুজটা কিভাবে আছে? ত্রিভুজটা অনেকটা যেন এভাবে আছে, এরকম জায়গায় আছে এফ, এখানে আছে আই, এখানে আছে আর, এই দুটো কোণ সমান। তো এটা একটা উপপাদ্য ক্লাস 8-এ ছিল তোমাদের, যে কোনো ত্রিভুজের যদি দুটো কোণ সমান হয় তাহলে ওই কোণের যে বিপরীতে বাহুটা সেটাও সমান হবে। তাহলে আই কোণের বিপরীত বাহুকে বিএফ, আর কোণের বিপরীত বাহু সিএফ, তাহলে বিএফ এর সাথে সিএফ সমান হবে। এই ত্রিভুজটার বিএফ এর সাথে সিএফ সমান হবে। কেন? কারণ আমরা দেখাইছি দুটো কোণ এই ত্রিভুজটার সমান। আর কোন ত্রিভুজের দুটো বাহু সমান তাহলে তো ওটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যায়। তো যাই হোক, তো এটা সমান, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। ঠিক আছে? আবার বলছি, আপতন কোণের সাথে এই কোণটা সমান। কেন? কারণ একান্তর কোণ, প্রথমেই দেখালাম, একটু দেখে নাও আবার পিছিয়ে গিয়ে ভিডিওটা। আর এই ত্রিভুজটার ক্ষেত্রে এই দুটো কোণ সমান হচ্ছে, তাহলে এই বাহুটার সাথে এইটা, এই কোণের উল্টা দিকের বাহু সিএফ, এই কোণটার উল্টা দিকের বাহু বিএফ, এই দুটো বাহু সমান। তাহলে এটা 1 নম্বর সমীকরণ। জ্যামিতিকে ব্যবহার করে এটা করা হলো। এবার আমরা নিব এই কন্ডিশনটা, এখানে তোমরা লিখে নিবা, যেহেতু দর্পণটার উন্মেষ খুবই ক্ষুদ্র,
আর রশ্মিটা কি ছিল? উপাক্ষীয় রশ্মি। তো দেখে মনে হচ্ছে রশ্মিটা অনেক দূরে গিয়ে পড়ছে, কিন্তু বাস্তবে রশ্মিটা একদম প্রধান অক্ষের কাছ দিয়ে গিয়ে এখানে পড়ছে। তার কারণে বি বিন্দুটা এত দূরে নাই, বি বিন্দুটা একদম পি এর খুব কাছাকাছি আছে। তার কারণে এফ থেকে বি আর এফ থেকে পি যে দূরত্ব, এই দূরত্ব দুটো প্রায় সমান হবে। 100% না হলেও এই ব্যাকা ভাবটা অতটা থাকবে না। তো তার জন্য এই দুটা প্রায় সমান। কেন? আবার বললাম যে এখানে একটা লাইন লিখতে হবে, এটা যে যেহেতু দর্পণের উন্মেষ আমরা কি নিছি? ক্ষুদ্র, প্লাস উপাক্ষীয় রশ্মি, তার কারণে বি আর পি কি কাছাকাছি অবস্থিত দুটো বিন্দু, তার কারণে এফ থেকে বি আর এফ থেকে পি সমান লিখে দিই। ক্ষুদ্র উন্মেষ ও উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে, এই ক্ষেত্রে কি হবে? এফ থেকে বি যে দূরত্ব আর এফ থেকে পি, এই দুটা প্রায় সমান হবে, কারণ এই বিটা খুব কাছে অবস্থিত হবে। তাহলে এফ থেকে, এই কন্ডিশনটা ছাড়া হবে না। এফ থেকে বি কে আমি বিএফ ও বলতে পারি, যেহেতু এখানে বিএফ বলছি তাই এখানেও নামটা বিএফ বললাম। তাহলে বিএফ আর পিএফ এই দুটা প্রায় সমান হবে। তাহলে এটা আমার 2 নম্বর সম্পর্ক। এবার দেখো 1 আর 2 দুটো থেকে দেখা যাচ্ছে বিএফ এর সাথে সিএফ সমান, বিএফ এর সাথে পিএফ ও সমান। তাহলে মানে কি এরা দুজন নিজেদের মধ্যে সমান। তাহলে 1 ও 2 থেকে পাই, তুলনা করে দিলে সিএফ এর সাথে পিএফ সমান। এইটাই করা দরকার ছিল। এবার ছবিতে মেলাও, সিএফ, সি থেকে এফ, পিএফ, এফ থেকে পি বা পি থেকে এফ, এইটার সাথে এটা সমান। তো এটা আমি বলতে পারি সি থেকে পি, যেটা সি থেকে পি কে লেখা যাবে সি থেকে এফ, এফ থেকে পি, সি থেকে এফ যোগ এফ থেকে পি, আমি ওটাকে পি এফ বলছি, একই ব্যাপার। এবার আমরা কি কি জানি মনে করে দেখো, মেরু থেকে ফোকাস অবধি দূরত্ব, এটাকেই ফোকাস দৈর্ঘ্য বলা হতো। আর সি থেকে পি অবধি যে দূরত্ব, এখানে লিখে রাখছি, পি থেকে এফ, এটাকেই আমরা ফোকাস দৈর্ঘ্য বলতাম। সি থেকে পি, সি থেকে পি এটাকেই আমরা বক্রতা ব্যাসার্ধ বলতাম। তাহলে এটা জানি আর এখান থেকে এতটা জানি, তাহলে এটার নাম দিয়ে সব ব্যবহার করব। তাহলে সিএফ এর জায়গায় আমি লিখবো পিএফ, এই যে সিএফ সমান পিএফ, এখানে সিএফ এর জায়গায় আমি লিখে দিলাম পিএফ, আর যোগ পিএফ তো আছেই, তো দুটো পিএফ যোগ করলে 2 পিএফ হচ্ছে। এবার মান বসাও, সিপি মানে কি? আর, সিপির জায়গায় বসছে আর ইকুয়াল টু 2, পিএফ মানে হচ্ছে ফোকাস দৈর্ঘ্য এফ, আর ইকুয়াল টু 2f, যেটা প্রমাণ করতে চাইছিলাম। ঠিক আছে, অবতল দর্পণের ক্ষেত্রে আমরা প্রমাণ করে দিলাম যে বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের সর্বদা দ্বিগুণের সাথে সমান হয়। একবার পজ করে ভিডিওটা আবার ব্যাক করে দেখে নাও, পুরোটা বুঝে যেতে পারবা। এবার একই জিনিস আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে করব। কখনো কখনো পরীক্ষায় উল্লেখ করে দেয় যে কোন দর্পণের ক্ষেত্রে প্রমাণটা করবে, সেই জন্য দুটোই পড়ে যেতে হবে, একটা পড়ে গেলে মুশকিল হতে পারে। এবার উত্তল দর্পণ, উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করব, উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করব এই কন্ডিশনটা। এটা প্রধান অক্ষ বুঝে নাও, এখানে মেরু, উত্তল দর্পণের তো সব পেছনে থাকে, এখানে ধরলাম ফোকাস, মোটামুটি এর দ্বিগুণে, ছবিতে মোটামুটি লাগছে আশা করি। এই তাহলে এর ক্ষেত্রেও সেম কাজ করব। একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে এসে পড়লো, যার নাম এ বি। এবার উত্তল দর্পণের নিয়ম কি ছিল মনে আছে তো? প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিকে উত্তল দর্পণ এমন দিকে প্রতিফলিত করে, এমন একদিকে প্রতিফলন করে দেয় যেন দেখে মনে হবে প্রধান অক্ষের উপর একটা বিন্দু থেকে আসছে, ওটাই তো ফোকাস, ওই জন্য এইভাবে টেনে দিলাম, ধরলাম এই রশ্মিটার নাম বিডি দিলাম। ঠিক আছে, আর বলছিলাম অভিলম্ব কি করে আঁকাবো? যে বিন্দুতে পড়ছে সেটার সাথে সিটা খালি যুক্ত করব, কারণ ওটাই তো লম্বের কাজ করে। তাহলে এটা অভিলম্ব, এই লাইনটাকে আমরা এই দিকে বৃদ্ধি করে দিলাম, এই যে সি থেকে বি অব্দি রেখাটা এটাকে এই দিকে বর্ধিত করে দিলাম, তাহলে এটাই অভিলম্বের কাজ করছে, এই যে ডট ডট দেওয়া লাইনটা। ঠিক আছে, তাহলে এখানেও আপতিত রশ্মি অভিলম্ব, এটাকে তাহলে কি বলবো? আপতন কোণ, আমি আই দিয়ে লিখছি। এইটাকে তাহলে কি বলবো? প্রতিফলন কোণ, অভিলম্বের সাথে প্রতিফলিত রশ্মি প্রতিফলন কোণ, এই দুটো তো সমান হয়। আচ্ছা,
এবার এক্ষেত্রে অন্য দুটো কন্ডিশন আমরা ইউজ করব। আচ্ছা, এটা থাক, হয়তো দরকার হতে পারে। তো যেমন এই দুটো কোণ সমান, এবার এটা প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, তাহলে বলতে পারি এবির সাথে পিসি সমান্তরাল, আবার এবির সাথে পিসি সমান্তরাল, আর ভেদকের কাজ করছে বিসি লাইনটা বা সিবি। সিবি হচ্ছে এখানে ভেদক, মিলায় নাও। এবি এরকম করে আছে, তারপরে পিসি, পিসিটা এভাবে আছে, আর সি এর সাথে বিটা ডট ডট দিয়ে যে উপর দিক দিয়ে লাইনটা গেছে এটা, এটা। তাহলে এক্ষেত্রে এই ছবিতে এখানে আই আছে, এই যে আই, এই আইটাই এটা। তাহলে এবির সাথে সিপি সমান্তরাল, আর এটা যদি ভেদক হিসাবে নেই তাহলে একই পাশের কোণকে কি বলে? অনুরূপ কোণ। তাহলে এটা আই হলে এই কোণটা আই, নাম কি? বি সি এফ। এই যে এটা আই থেকে বলা যাবে এইটা আই, মিলায় নাও, ডবল দাগ দেওয়া থাকলো। ঠিক আছে, তাহলে নাম কি হবে? এখানে একটা নাম দেই ই। কোণ এ বি ই এর সাথে সমান হবে কোণ বি সি এফ। আই দুটাই। আবার ভালো করে দেখো, এই যে লাইনটা যেটা এখান থেকে ই আছে, এই যে লাইনটা গেল, আর এফ থেকে যে লাইনটা বি এর সাথে যুক্ত হয়ে ডি অবধি গেছে, এখানে কোথাও এফ আছে, এফ এর সাথে বি অবধি যুক্ত হয়ে এরকম ডি অবধি গেছে। এখানে কোনটা আছে? আর। এই জায়গায় আছে আর। তাহলে এটার সাথে এটা কি হচ্ছে? বিপ্রতীপ কোণ। এই দুটা একটা ক্রস চিহ্ন তৈরি হলো, তার দুদিকের কোণকে কি বলে? বিপ্রতীপ। এটা আর হলে এটা আর, এই যে এটা আর, ওটা থেকে লিখতে পারবো এইটা আর, মিলিয়ে নাও। এই কোণটা থেকে এই কোণটা বলা গেল, নাম তাহলে কি? আমরা বলতে পারবো কোণ ডিবিই। ডিবিই এটার বিপ্রতীপ কোণ। আগেরটাতে ইউজ হয়েছিল একান্তর, এটাতে ব্যবহার হলো একবার অনুরূপ কোণ। হ্যাঁ, লিখতে ভুলে গেছি, এটা হচ্ছে অনুরূপ কোণ, আর এবার হচ্ছে বিপ্রতীপ, এটার সাথে এটা, নাম এফ বি সি। এফ বি সি এরা বিপ্রতীপ কোণ, এই দুটো আর। তাহলে আবারও একই জিনিসে আসলাম, এই যে বি সি এফ এই ত্রিভুজটার দিকে, আগের বারও তাই ছিল। এই যে বি সি এফ এই ত্রিভুজটা নিয়ে কাজ করব এবার, শুধু এই ত্রিভুজটা, ত্রিভুজ ত্রিভুজ বি সি এফ এর এই যে ত্রিভুজটা দেখা যাচ্ছে এফ, এখানে আছে সি, এখানে বি, এই যে ডট ডট দেওয়া ত্রিভুজটা, যার প্রমাণ করলাম এটা আর, এটা আই। আর আপতন প্রতিফলন কোণ তো সমানই হয়, তাই কারণে আই আর আর সমান। তাহলে আবারও একই, যে এই ত্রিভুজের এই দুটা কোণ সমান, তাহলে এর উল্টা বাহু সিএফ, এর উল্টা বাহু বিএফ, ওই দুটাও সমান হবে। সিএফ এর সাথে বিএফ সমান, আবার আগের মতো হলো। এটা এক নম্বর। সি থেকে এফ ওর সাথে সমান হলো বি থেকে এফ, এটা। আবারও একই কন্ডিশন, যে দর্পণটার উন্মেষ হচ্ছে ক্ষুদ্র, দর্পণটার উন্মেষ ক্ষুদ্র আর উপাক্ষীয় রশ্মি। তাহলে এই যে রশ্মিটা, এটা এত দূরে না, এই রশ্মিটা অ্যাকচুয়ালি এরকম কাছাকাছি এসে পড়ছে। তাহলে পড়লে এফ থেকে বি এখানে নাই, এখানে আছে। তাহলে পি আর বি আবারও কাছাকাছি দুটো বিন্দু, তাহলে এফ থেকে বি, এফ থেকে পি এই দুটো প্রায় সমান, আগের মতনই। তাহলে এই যে বিএফ বলছি আর পিএফ বলছি, তাহলে এটা আবার লেখা যাবে আগের মতো, যে বিএফ এর সাথে পিএফ সমান, মেলাও। এইটা যদি খুব কাছে হয়, এ বি রশ্মিটা কাছ দিয়ে এসে পড়ছে, তাহলে বি বিন্দুটা কাছে থাকবে, এফ থেকে বি, এফ থেকে পি প্রায় সমান হবে। ঠিক আছে, আবারও এক আর দুই থেকে বিএফ এর সাথে সিএফ সমান, বিএফ এর সাথে পিএফ সমান, তাহলে সিএফ আর পিএফ আবার সমান, একদম আগেরটা হয়ে গেল। আবার মেলাও, পি থেকে সি, এই যে পি থেকে সি, সিপি, সিপি কে কি লেখা যায়? সিএফ প্লাস পিএফ, সিএফ প্লাস পিএফ। এখনই আবার প্রমাণ করলাম সিএফ এর সাথে পিএফ সমান, সিএফ এর জায়গায় পিএফ বসছে, পিএফ এর সাথে পিএফ যোগ করে 2পিএফ। আর আবারও এর ক্ষেত্রেও তাই, এইটুকুটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য ছোট এফ, এখান থেকে এই যে দূরত্বটা সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর। তাহলে পি থেকে সি, এই যে পি থেকে সি এর জায়গায় আর, আর এদিকে 2 পিএফ এর জায়গায় আবার এফ,
তাহলে একদম আগের মতোই প্রমাণটা হয়ে গেল। আজকের ভিডিওতে এতটাই। এর পরের পার্টে আমরা নেক্সট যে আলোচনাটা সেটা রাখবো। আশা করি ভালো লাগছে। এটা ফার্স্ট ভিডিও আমার এই চ্যানেলে। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানিয়ে দেবা। থ্যাংক ইউ।